আসসালামু আলাইকুম। ভেক্টরের চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি তোমরা পূর্বে লেকচারগুলো করে এসেছো। তো আজকে আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব এই লেকচারে। তো প্রথমত আমি সামান্তরিক সূত্র সম্পর্কে কিছু কথা বলবো, যেমন সামান্তরিক সূত্র আসলে মূল থিমটা কি বা বিবৃতি কি। এরপর আমরা একটা বাস্তব সিনারিও দিয়ে আমরা চিন্তা করব যে সামান্তরিক সূত্রটা আসলে কিভাবে প্রয়োগ করতে পারি আমরা। আচ্ছা, তো সামান্তরিক সূত্র আসলে কি বলা হয়েছে? সামান্তরিক সূত্র আসলে মূলত যেটা বলা হয়েছে যে যখন দুইটা ভেক্টর কোনো একটা বিন্দুতে একই সময় ক্রিয়াশীল হবে, যদি এরকমভাবে ক্রিয়াশীল হয়, তখন ধরা যাক এই বিন্দুতে এই পয়েন্টে এই একটা ভেক্টর কাজ করতেছে, তাই যাকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। অ্যান্ড এই বরাবর এখানে আর একটা ভেক্টর কাজ করতেছে, হতে পারে এটা ফোর্স, হতে পারে এটা বেগ বা সরণ, যে কোনো কিছু হতে পারে, যে কোনো ভেক্টর হতে পারে। আচ্ছা, তো এরা একই বিন্দুতে একই সময় যদি কাজ করে, এবং এই ক্ষেত্রে এই দুটাকে আমরা সামান্তরিকের দুটা বাহু হিসেবে কল্পনা করতে পারি। এবং এই দুটা ভেক্টরকে যদি আমরা সামান্তরিকের বাহু হিসেবে কল্পনা করি, তখন এই সামান্তরিকের যে কর্ণটা পাবো সেটা হবে ভেক্টরের লব্ধি। তাহলে এটাই হবে ভেক্টরের লব্ধি। আর আমাদের তো আসলে এটাই দরকার, যে যখন দুইটা তিনটা বা যে একাধিক ভেক্টরগুলো যখন কোনো একটা বিন্দুতে কাজ করে, তখনই তো আমরা চাই যে আসলে এটার ফলাফলটা কি। তো এই হচ্ছে বিষয়। তো তাহলে খুবই সিম্পল কনসেপ্ট সামান্তরিক সূত্রের। তো আমরা কনসেপ্ট একটু আলোচনা করে আর একটু লিখে দিই যে সামান্তরিক সূত্রের তাহলে কি কি কন্ডিশন আমরা এখানে পেলাম। হচ্ছে একই বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, একই বিন্দুতে ক্রিয়াশীল হবে। অ্যান্ড এখানে কয়টা ভেক্টর কাজ করতে পারবে? এখানে দুইটা ভেক্টর কাজ করতে পারবে, একাধিক ভেক্টর কিন্তু কাজ করতে পারবে না। তাহলে এটা একটা কি সীমাবদ্ধতাও। তাহলে আমরা যখন এর সূত্রটা পড়বো তখন আমরা সীমাবদ্ধতাগুলো বুঝতে পারবো, যে তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল মানে কি। এটা যদি ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল হয় তাহলে সামান্তরিক সূত্রটা অ্যাপ্লিকেবল না। যেমন আমরা যদি একটু চিন্তা করি, ধরা যাক আমরা পূর্বে ত্রিভুজ সূত্রে দেখে এসেছি যে কেউ যদি পূর্ব দিকে 4 মিটার যায়, ধরলাম কেউ পূর্ব দিকে 4 মিটার গেল, এবং এরপর সে চিন্তা করলো, কিছুক্ষণ দাঁড়াইলো বা স্টপ হইলো, বা এরপর সে একটু পর চিন্তা করলো যে না, এখন সে হচ্ছে দক্ষিণ দিকে যাবে বা উত্তর দিকে যাবে। পূর্ব দিকে যাওয়ার পর এখন ধরলাম সে দক্ষিণ দিকে বা উত্তর দিকে আরও 2 মিটার গেল। তো এইটা কিন্তু একই সময় ক্রিয়াশীল হয় না, এবং একই বিন্দুতেও এই দুইটা ভেক্টর কাজ করে না। এই দুইটা ভেক্টর কিন্তু দুইটা আলাদা আলাদা ক্ষেত্রে কাজ করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তো এইসব ক্ষেত্রে সামান্তরিক সূত্র অ্যাপ্লিকেবল না। আবার যদি একাধিক ভেক্টর হয়, যেমন এদিকে গেল, পরবর্তী সে এদিকে গেল, তো এইরকম ক্ষেত্র কিন্তু সামান্তরিক সূত্র অ্যাপ্লিকেবল না। অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়াশীল, একই বিন্দুতে ক্রিয়াশীল, কিন্তু একই বিন্দুতে ক্রিয়াশীল কিন্তু ভেক্টরের সংখ্যা অনেক। দেখে এদিকে একটা কাজ করতেছে, এদিকে একটা কাজ করতেছে, এদিকে একটা কাজ করতেছে, এরকম একই বিন্দুতে ক্রিয়াশীল বাট ভেক্টরের সংখ্যা অনেক বা ফোর্স অনেকগুলো আছে। সেই ক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তা সামান্তরিক সূত্র শুধুমাত্র দুইটা ভেক্টরের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আচ্ছা, আরেকটা কাজ কি? তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল এবং এরা হচ্ছে কি দুইটা ভেক্টরের উপরে কাজ করবে, একাধিক ভেক্টরের উপর কাজ করবে না। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে একই সময় ক্রিয়াশীল হবে, এবং এরা একই সময় ক্রিয়াশীল হবে। তো এই তিনটা জিনিস আমরা মনে রাখবো। এই তিনটা জিনিস মনে রাখলে তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে, এবং এই ভেক্টর দুটা, তাহলে ভেক্টর দুটি সামান্তরিকের বাহু চিন্তা করলে, সামান্তরিকের বাহু হিসেবে চিন্তা করলে এই সামান্তরিকের, ওই সামান্তরিকের কর্ণই হবে ভেক্টর দুটির লব্ধি বা ফলাফল। এই তো খুবই সিম্পল সিম্পল কথা সামান্তরিক সূত্র সম্পর্কে। তো এখন আমরা তাহলে একটু বাস্তবিক প্রয়োগে যাই, যে বা সামান্তরিক সূত্র থেকে আমরা কিভাবে লব্ধির মান বা দিক এগুলো নির্ণয় করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমরা একটা ফুটবল দিয়ে চিন্তা করতে পারি। আমরা প্রথমে দুইটা ভেক্টর হিসেবে আমরা বল হিসেবে একটু চিন্তা করি, অর্থাৎ ফোর্স নিয়ে আমরা একটু কাজ করি, ওইটার ভিত্তিতে আমরা লব্ধির মান ও দিকটা একটু নির্ণয় করা শিখব। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা একটা ফুটবল নিয়ে আসলাম, অ্যান্ড এই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে ফুটবলে এই দিক থেকে কেউ একটা লাথি দিল, লাথি দেওয়ার ফলে বলটা তো তার এদিকে যাওয়ার কথা, তাই না? কিন্তু এখন সমস্যাটা যেটা দাঁড়ালো,
আর সেটাকে আমরা F1 দিয়ে প্রকাশ করি। অ্যান্ড সমস্যাটা যেটা দাঁড়ালো, এদিক থেকে আবার একজন লাথি দিল, এদিক থেকে আরেকজন লাথি দিছে, এখনই এসে সমস্যাটা দাঁড়াইলো। এখন তাহলে বলটা যাবে কোন দিকে? অ্যান্ড আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে, ধরা যাক F1 বল প্রয়োগ করলো 20 নিউটন, আর F2 অর্থাৎ দ্বিতীয় যে লাথি দিল, দ্বিতীয় বলতে কি একই সাথেই লাথি দিছে, কারণ একই সময় ক্রিয়াশীল না হলে তো আমরা সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তো F2 ধরলাম হচ্ছে 10 নিউটন। এখন বলটা আসলে কত গতিতে যাবে, বা কোন ফোর্সটা আসলে ওর উপর কত ফোর্স কাজ হবে, এটা একটা বিষয়। আর হচ্ছে সে কোন দিকে যাবে, এটা একটা বিষয়। তো এটা নিয়ে আমরা একটা এখন ঝামেলায় পড়ে গেলাম। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা এখন সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ আমাদের কন্ডিশনগুলো ফুলফিল করতেছে, যে দুইটা ভেক্টর কাজ করতেছে, তারপর এরা হচ্ছে কি একই বিন্দুতে কাজ করতেছে, একই সময়ে ক্রিয়াশীল হচ্ছে, এই তিনটা পয়েন্ট কার্যকরী হলো। তো সেক্ষেত্রে আমরা তখন সামান্তরিক সূত্র অনুযায়ী বলতে পারি যে তাহলে এটা এই সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে। এই সামান্তরিকের এটা লব্ধিটা হবে এর কর্ণ বরাবর। অ্যান্ড এই যে লব্ধিটা ধরলাম F1 এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল, এবং আমরা আরও যেটা ধরলাম যে এই যে F1 আর F2 এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই জিনিসগুলো আমরা ধরে নিলাম, অর্থাৎ তারা আলফা কোণে ক্রিয়াশীল। আচ্ছা, যদি এটা 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হতো দুইটা ভেক্টর, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যেত, বাট আমরা এখন একটু জটিল পর্যায়ে চলে আসছি। এখন তাহলে আমাদের বের করতে হবে কি, আর বের করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে যে আর বের করার জন্য আমরা আসলে এইখানে তেমন কিছু পাচ্ছি না, কারণ আমরা তখনই কোনো কিছু বের করতে পারতাম যখন আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। তাই না? তখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম কখন? যে ধরা যাক এটা তো তখন হতো অতিভুজ, অ্যান্ড আমরা যদি এখানে একটু লম্ব টেনে দিই তাহলে কেমন হয়? তাহলে তো একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়, তাই না? তাহলে এই একটা পুরো ত্রিভুজ তৈরি হয়ে গেল, তাই না? এই পুরো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এই হলো আমাদের সেই লব্ধি, তাই না? আচ্ছা, এখন মনে হচ্ছে কিছু একটা করা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা এইভাবেই আগে, অর্থাৎ এই পরিস্থিতিতে আমরা ফুটবল নিয়ে ধরা যাক বিশ্লেষণ করতেছি, অ্যান্ড এই পরিস্থিতিতে এসে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমাদের লব্ধি বের করতে হবে, অ্যান্ড আমাদের যেহেতু আর কোনো উপায় নেই, তো সেক্ষেত্রে আমরা এটাকে তাহলে একটু বর্ধিত করি। তাহলে আমরা কিছু নাম দিই, বিভিন্ন পয়েন্টগুলোর আমরা একটু নাম দিই, যেহেতু আমরা একটু জ্যামিতিক ফর্মেটে চলে আসছি। তো ধরলাম এইটা বলে রেখে দিলাম ও, আচ্ছা এ দিই, এটা দিই বি, এটা দিই কি, এটা দিলাম সি, এটা দিলাম ডি, আর এটা দিলাম ই। আচ্ছা, এখন মনে হচ্ছে আমরা একটু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করি যে কিছু করা যায় কিনা এখানে। তো এখানে আমাদের মূলত বের করতে হবে কি লব্ধি। এখন লব্ধি কত? লব্ধিটা হচ্ছে এখানে এ এন্ড ডি। আচ্ছা, ভালো কথা, তাহলে আমি এডি লিখলাম। তো পিথাগোরাসের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে? এডি স্কোয়ার সমান সমান কি, এইটা আর এইটা, বা এটা যদি থিটা হয় তাহলে লম্ব বাই ভূমি, লম্ব স্কোয়ার প্লাস লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারি এডি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব কই, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এডির মান কত? এডি থেকে তো আমরা আর দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ তাহলে আর স্কোয়ার সমান সমান ডিই, এটা হচ্ছে কি ডিই, তাহলে ডিই স্কোয়ার প্লাস এর মধ্যে কতটুকু অংশ আছে, এই সমান সমান কি লিখতে পারি? প্রথমত আমরা লিখতে পারি এ বি প্লাস বিই লিখতে পারি। তাহলে আমরা লিখলাম এ বি প্লাস বিই হোল স্কোয়ার। এখন এখানে আমাদের ডি এর মান, ডিই যেটা, এটা আমরা জানি না। তারপর হচ্ছে বিই যেটা, এটার মানও আমরা জানি না। এ বির মানটা শুধুমাত্র আমরা জানি, তাই তো? এখন এখানে এ বির মানটা কত? এ বির মানটা হচ্ছে F1, এই একটা মান জানি শুধুমাত্র। এখন এই দুইটা তাহলে আমাদের বের করতে হবে। তাহলে ডিইর মানটা আমরা বের করব, আর বিইর মানটা আমরা বের করব। তো কিভাবে বের করা যায়? ধরে আমরা পাশে আমরা একটু চেষ্টা করি কিভাবে বের করা যায়, সেটা নিয়ে একটু চেষ্টা করা যাক। ধরলাম এই যে ত্রিভুজটা, এটা তো একটা ত্রিভুজ, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানেও তো আমরা চাইলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো এই ত্রিভুজটা নিয়ে তাহলে আমরা একটু কাজ করি। এই ত্রিভুজটা কি ডি ই বি,
ডিইবি দ্বারা আমরা চিহ্নিতকরণ করলাম। ডিইবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো এটা তো হচ্ছে 90 ডিগ্রি, আমরা বুঝলাম। অ্যান্ড আচ্ছা, এখন এইখানে কোনটা আমাদের একটু দরকার, এই কোনটা কি হবে, এই কোনটা হবে থিটা হবে না আলফা হবে। আচ্ছা, আমরা একটু চিন্তা করে দেখি, নর্মাল কমন সেন্সে চিন্তা করি। এটা যদি একটা রেখা হয় অ্যান্ড এই একটা রেখা ধরলাম, এই একটা রেখা ধরলাম, এখন স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি এইটা যদি আলফা হয় তাহলে এটাও কি আলফা হবে না? এটাও আলফা হবে, কারণ এরা পরস্পর সমান্তরালে আছে, একই দিকে যাচ্ছে এবং এদেরকে পরস্পরকে একই বিন্দুতে ছেদ করবে, বা একই বিন্দু বলতে মানে একই রেখা বরাবর ছেদ করা হচ্ছে। তো এটাকে আমরা জ্যামিতিক রূপে আমরা পড়ে এসেছি এর আগে, আমরা ছোটো ক্লাসগুলোতে 6-7 ক্লাস বইগুলোতে আমরা পড়ে এসেছি। আচ্ছা, তো সেটা নিয়ে আমি আর আগালাম না। তো তাহলে এটা কি হবে, আলফা হবে, ভালো কথা। তো এটা 90 ডিগ্রি, এটা আলফা কোণ। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি, ধরলাম আমরা ডিই বের করতে চাই। তো ডিই যদি আমরা বের করতে চাই, এখন ডিটা তাহলে এই ক্ষেত্রে কী হিসেবে কাজ করতেছে, লম্ব হিসেবে কাজ করতেছে, যেহেতু এইটা কোণ অ্যান্ড অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে সেটাকে আমরা ভূমি হিসেবেই ধরি। তো তাহলে এটা হবে কি, লম্ব হবে ডিটা। আচ্ছা, এখন তার ডিই যদি লম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে সূত্রটা কি আসবে, সূত্রটা আমরা যেটা লিখতে পারি, সাইন আলফা সমান সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত, ডিবি। এখন কথা হচ্ছে আমি কেন সাইনের সূত্র নিলাম, আমি কেন কজ বা ট্যানের সূত্র নিলাম না, লম্ব বাই ভূমি নিতে পারতাম, কজের সূত্র নিতে পারতাম। হ্যাঁ, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে লম্বটা বের করা লাগবে। আর আমাদের কাছে আছে কি, অতিভুজের মানটা আছে। অতিভুজের মানটা কত এখানে, এখানে অতিভুজের মান এই যে এটা, এই যে F2 যেটা। তো এটা যেহেতু পরস্পর সমান্তরাল, সমান্তরালকে দুইটা বাহু সমান সমান্তরাল, তাহলে এটা কি F2 হবে, তাই না? তাহলে আমার কাছে আছে কি, F2 আছে এবং আমার বের করতে হবে হচ্ছে এটা, আর আমার কাছে একটা অ্যাঙ্গেল আছে, তাহলে আমার অবশ্যই সাইনের সূত্র আমার নিতে হবে, কারণ আমি এখানে লম্বা আর অতিভুজ নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তাহলে আমি এই জন্য সাইনের সূত্রে গেলাম। তাহলে এখন আমি বসাই, তাহলে ডিই এর মান কত, ডিই তো ডিই হিসেবেই থাকবে, আর ডিবি এর মানটা কত সেটা হচ্ছে F2। তাহলে আমি লিখতে পারি ডিই সমান সমান F2 সাইন আলফা। তাহলে একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, তাহলে ডিই এর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এটা আমরা বসাই দিব। তাহলে একইভাবে আমরা যদি এভাবে আবার আসি, সেমভাবে তাহলে আমরা লম্বটার মান বের করলাম, ভূমির মানটাও বের করি, অর্থাৎ বিই এর মানটা আমরা বের করি, এই মানটা আমরা বের করব। আচ্ছা, তাহলে সেমভাবে ডিইবি, ত্রিভুজ ডিইবি এ। এখন এখানে আমার তাহলে কি আসবে, কজ আসবে, কজের এটা চলে আসবে, কারণ কি, কারণ আমরা এখানে ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করতেছি, সেই জন্য আমরা কজের সূত্রটা লিখব, কজ আলফা সমান সমান ভূমি কত, বিই অর্থাৎ ভূমি বাই অতিভুজ, আর অতিভুজ কত, ডিবি। অতিভুজ কেন নিলাম আবার বলতেছি, কারণ অতিভুজের মানটাই আমার জানা আছে, তাই না, আর বের করতে হবে হচ্ছে এটা। তো একটা জানা আছে আর একটা আমরা বের করবো, তো এই জন্য আমরা কজের সূত্রটা আমরা নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এখন এইখানে তাহলে কি দাঁড়াবে, আমরা কোনটা বের করতেছি, বিই এর মানটা বের করতেছি, তাহলে বিই সমান সমান কি আসবে, ডিবি অর্থাৎ F2 কজ আলফা, F2 কজ আলফা। এই তো, এখন এটা কি, তাহলে আমরা বসায় দিতে পারি, খুব সহজ সমীকরণ। ডিই এর মানটা আমরা এখানে বসাই দিই, আর বিই এর মানটা আমরা এখানে বসাই দিই, আর এবির মান তো আমরা জানি। তাহলে এখন আমরা সামনে আস্তে আস্তে আগাই। ডিই এর মান আমরা কত পেলাম, F2 সাইন আলফা টোটালটার উপরে হোল স্কোয়ার প্লাস এখানে এবি প্লাস বিই আছে, তো এটাকে আমরা একটু ভাঙি, কারণ এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নেওয়া যায়। তো তাহলে কি হবে, A² প্লাস 2ab, মানে এইটা গুণ এইটা প্লাস A² প্লাস 2ab প্লাস B², তাহলে বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমি ভ্যালুগুলো বসাই। আচ্ছা, তা এইখানে তো আমি ভ্যালু অলরেডি রাখছি, এইভাবেই থাকুক, একসাথে আমরা যোগ বিয়োগ করবো না। আচ্ছা, এখন আমি এভির ভ্যালুটা বসাই, তাহলে এভির ভ্যালুটা এখানে কত, কই কই কই, আচ্ছা এভির ভ্যালু তো দেওয়াই আছে, এভির ভ্যালু তো এটা F1, তাহলে F1 হোল স্কোয়ার প্লাস, এখন আমরা এটা উঠাই দিতে পারি, ব্র্যাকেটটা উঠাই দিতে পারি, প্লাস 2 ইন্টু এবি কত, এবি হচ্ছে F1, আর বিই কত, বিই এই যেটা বিই হচ্ছে F2 কস আলফা
প্লাস বিই হোল স্কোয়ার। বিই হোল স্কোয়ার মানে f2 cos আলফা হোল স্কোয়ার। এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি? f2 sin স্কোয়ার আলফা প্লাস f1 স্কোয়ার প্লাস 2f1 f2 cos আলফা প্লাস f2 cos স্কোয়ার আলফা। তো এই টোটাল জিনিসটাকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি আর কি। আচ্ছা, এটার উপরে স্কোয়ার হবে, এটার উপরে স্কোয়ার হবে। আচ্ছা, এখন এইটাকে তাহলে আমরা দেখতেছি এইটা এইটা এখানে আমরা f2 কমন পাচ্ছি। তো আমরা একটু সমীকরণটা গুছায় নিই। তাহলে আমি লিখতে পারি f1 স্কোয়ার প্লাস, আর এটাকে আমরা যদি কমন নিই তাহলে হবে কি f2 স্কোয়ার কমন নিলে ভিতর হবে কি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। আর এখানে আমার থাকতেছে, এটা আমি বসাই দিই, প্লাস 2f1 f2 cos আলফা। অ্যান্ড এখানে এই পুরোটার মান কি 1, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার মান আলফার মান হচ্ছে 1। তাহলে আসবে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos আলফা। তাহলে যে কোনো ক্ষেত্রে আমরা তাহলে দেখতেছি, তাহলে রূপদ্বীর সূত্রটা কি হবে? আর স্কোয়ার সমান সমান f1 স্কোয়ার, অর্থাৎ প্রথম যে ভেক্টর আছে তার বর্গ, তারপর দ্বিতীয় যে ভেক্টর আছে তার বর্গ, প্লাস দুইটা ভেক্টরের গুণফল, তারপর হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তার কসাইন। আর যদি আমরা আর লিখি তাহলে হবে রুট ওভার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos আলফা। খুব সিম্পলি আমার কাছে মনে হলো জিনিসটা আমরা প্রমাণ করতে পারি। আমরা যদি একটু চিন্তা করি, একদম জাস্ট সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, তেমন কোনো জটিল কিছু না। এই প্রতিবদ্ধতা তোমরা অবশ্যই প্রমাণ করবে, তোমরা নিজে হাতে প্রমাণ করবে, তোমরা নিজে নিজে চিন্তা করে করবে। একবার তো তোমরা বুঝলা, লেকচারটা দেখে একবার বোঝার পর তোমরা চেষ্টা করবে তোমরা নিজে নিজে এই জিনিসটা প্রমাণ করার। এখন এই জিনিসটা সেমভাবে যখন আমরা দিক বের করব, দিকের ক্ষেত্রে কিন্তু অনেকটা সিমিলারভাবেই কাজ করবে। তো দিকের ক্ষেত্রে কি হবে? এটা যেহেতু থিটা, আর এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা, এই যে এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ ADE বা DEA যেভাবেই আমরা বলি, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ DEA। এখানে আমরা তাহলে কীভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? যেহেতু এটা থিটা আর এটা পুরোটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে ট্যান থিটা আমরা নিতে পারি। আমরা এখানে কি নিব? ট্যান থিটা নিব। ট্যান থিটা সমান সমান লম্ব হচ্ছে DE আর ভূমি হচ্ছে AE। এখন তো আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি সব ভ্যালুগুলো। তো DE এর মান কত? DE এর ভ্যালু আমরা দেখলাম, সেটা হচ্ছে f2 সাইন আলফা, f2 সাইন আলফা। আর AE এর মানটা কত? এইটা f1 প্লাস BE এর মান, BE এর মানটা কত? সেটা হচ্ছে f2 cos আলফা। শেষ। এটা হচ্ছে যদি আমরা এইটাকে থিটা হিসেবে ধরি। যদি আবার আমরা এইটাকে থিটা হিসেবে ধরতাম, তখন কিন্তু আবার জিনিসটা আলাদা হয়ে যেত। তখন আমরা অন্যভাবে আমরা প্রমাণ করতাম দেখেন জিনিসটা। আচ্ছা, তো সমস্যা নেই, আমরা নর্মালি এই একটাকে থিটা হিসেবে ধরে এইভাবে আমরা যখন প্রমাণ করব, এইভাবে প্রমাণ করার পর তখন আমরা চাইলে এই ভ্যালুটা বের করতে পারবো। এই ভ্যালুটা আমরা কীভাবে বের করতে পারবো? কারণ ওই ভ্যালুটা কী হবে তাহলে? টোটাল যে কোণটা আছে সেটা হচ্ছে আলফা, আলফার মানটা যদি আমরা জানি, সেটা থেকে যদি আমরা এই থিটা কোণ বাদ দিই, তখন আবার আমরা এই লব্ধির সাথে f2 ভেক্টরটা কত কোণে ক্রিয়াশীল সেটা আমরা বের করতে পারতাম। তো এখন আমরা তাহলে থিটার সমস্যা আমরা কী পেলাম? থিটার সময় আমরা পেলাম এই থিটা মানে কি, যে লব্ধিটা আরটা f1 ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়াশীল, তাই তো? তাহলে এটা আমরা ভ্যালুটা পেলাম এরকম, f2 সাইন আলফা ডিভাইড বাই f1 প্লাস f2 cos আলফা। এখন তোমরা এটা মনে রাখবা কীভাবে, মানে f1 f2 কোথায় কোনটা বসাবো। এখন তুমি চিন্তা করো, যার সাথে অ্যাঙ্গেল, এটা এইভাবে আর কি স্যাররা পড়াইতো, যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল, আর যার সাথে অ্যাঙ্গেল হবে না তাকে তুমি হচ্ছে সাইন আলফার সাথে এবং কজ আলফার সাথে বসাই দিবা। শেষ। তাহলে আমরা কি পেলাম? যার সাথে অ্যাঙ্গেল, অর্থাৎ f1 এর সাথে অ্যাঙ্গেল, তাহলে f1 এর সাথে যদি তুমি ডিরেকশনের বের করতে চাও, তাহলে তাকে তুমি নিচে সিঙ্গেল বসায় রাখবা, আর যেটা অবস্থায় আছে, যার সাথে অ্যাঙ্গেল না বা f2 বা অন্য একটা যে ভেক্টর, সেটার সাথে তুমি সাইন আলফা বা কজ আলফা বসাই দিবা। খুবই সিম্পল। তাহলে যদি আমরা এইভাবে এইটা বের করতাম, যদি একটু দেখাই দিই, ধরা যাক এই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, এটাকে আমরা ধরলাম θ1,
তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্রটা কি আসলো, θ1 সমান সমান tan ইনভার্স 1। এখন এটা কি কার সাথে অ্যাঙ্গেল, θ1 হচ্ছে কি f2 এর সাথে অ্যাঙ্গেল, f2 এর সাথে অ্যাঙ্গেল, মানে f2 এর সাথে লব্ধির যে কোণটা। তাহলে ওকে আমি এখানে সিঙ্গেল বসায় রাখবো, আর তাহলে আমি এফ উপরে দিব f1 সাইন আলফা, আর নিচে দিব হচ্ছে f1 কজ আলফা। এইভাবে আমরা লব্ধির মান ও দিক বের করে ফেললাম খুব সহজেই সামান্তরিক সূত্র দিয়ে। আমরা এখানে একটা ফুটবলের কথা চিন্তা করছি, ফুটবলের উপরে দুইটা ফ্যাক্টর যদি বা দুইটা ফোর্স যদি কাজ করে একই সময় একই বিন্দুতে, তখন আসলে কিভাবে আমরা এটার ফুটবলটার লব্ধি বের করতে পারি। এখন তোমরা এখানে f1 এর ভ্যালুগুলো বসায় দাও, f1 ইকুয়ালস টু 20 নিউটন, f2 সমান সমান 10 নিউটন বসায় তোমরা হচ্ছে লব্ধির মান আর দিকটা বের করে ফেলো। এবং তোমরা চেষ্টা করবা আর একটা কোনো এক্সাম্পল দিয়ে, হতে পারে এটা কোনো একটা বিমান উঠতেছে এবং বাতাস কাজ করতেছে, দুইটা দুই দিকে যাচ্ছে কাজ করতেছে, অ্যান্ড ওইটার ভিত্তিতে তোমরা একটা সূত্রটা প্রমাণ করে ফেলো। একই নিয়ম, একই নিয়ম, একই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, একই জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন। তো তোমরা চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা। তো আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ। এরপর আমরা নদী নৌকার ম্যাথ নিয়ে আলোচনা করব।